ও, অভিনন্দন। সিনথিয়া পুতুলের কলার লকেটের দিকে তাকিয়ে বলল, ইমাদ দিয়েছে বুঝি? আজকে দিল। সুন্দর। আমি ভাবতাম ইমাদ নিরামিষ টাইপের, কিন্তু ওর বিয়ের পর থেকে এত সব দেখে বুঝলাম ও শুধু আমার সঙ্গে নিরামিষ থাকতো, তোমার বেলায় পাকা আমিষ। পুতুল সিনথিয়ার কথার উত্তরে কি বলবে ভেবে পাচ্ছে না। ভুলভাল কিছু বললে যদি ইমাদের মায়ের কাছে গিয়ে বিচার দেয়, সে ভয়ে চুপসে গেছে সে। সিনথিয়া ইমাদের রুমের আয়নাটার সামনে দাঁড়িয়ে সেখানে গুছিয়ে রাখা চুড়িগুলো হাতে নিয়ে বলল, মানুষ তার আশেপাশে এমন অনেক মানুষ দেখে যারা তাকে ভালোবাসতে চায়, অথচ তারা শুধু একজনকেই ভালোবাসে। সে একজন ওই ভিড়ের মাঝে থেকে না, সম্পূর্ণ আলাদা জগতের হয়ে যায়, যারা কিনা ওই মানুষটাকে ভালোবাসার পর ভালোবাসতে শেখায়। আমি ইমাদকে খুব করে চেয়েছিলাম, ভাগ্য দিল না। আজও চাই, কিন্তু আমার হাতে কিছুই নেই। পুতুল ভেজা তোয়ালেটা বারান্দায় শুকাতে দিয়ে এসে আবার সিনথিয়ার দিকে তাকিয়ে থাকলো বোকার মতো। সিনথিয়া আর সইতে না পেরে চলে গেছে। পুতুল এর আগামাথা কিছুই বুঝলো না, তবে একটুখানি হয়তো বোঝা হয়ে গেছে মনে হচ্ছে আর কি। আর তা হলো সিনথিয়া জ্বলে ছাই ছাই হয়ে যাচ্ছে। ইমাদ না বলেছিলেন তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। তার এই নমুনা কেমন কাঁচা চিবিয়ে খাওয়ার মতো লোক নিয়ে আমাকে দেখছিল। ইমাদ না থাকলে আমাকে একা পেয়ে উত্তম মাধ্যম দিয়ে দিত, আমি একেবারে শিওর। ভয়কে টাটা বাই বাই করে চুল ঝেড়ে নিয়েছে পুতুল। এরপর রুম থেকে বের হলো। সোফায় বসে আছে এক সুদর্শন পুরুষ। তাও কেন যেন ইমাদকে একটু বেশি ভালো লাগে। শুধু যে আমার হাজবেন্ড সে কারণে নয়, বরং তার মুখের সেই দুষ্টু হাসিটা নজর কেড়েছে। সে হেসে বুঝিয়ে দিতে চাইছে কিছুক্ষণ আগের ঘটনাটা এখনো সে ভোলেনি। পুতুল হেসে এগিয়ে গিয়ে ইমাদের পাশে বসলো। সিনথিয়া রোবটের মতন অন্তিকের পাশে বসে আছে। পুতুল আবার উঠে দাঁড়িয়ে বলল সে নাস্তা আনতে যাচ্ছে। ইমাদও উঠে গেল ওর সাথে সাথে। রান্নাঘরে এসে এসে পুতুলের ভেজা চুলগুলোতে হাত দিয়ে জ্বর ছাড়াচ্ছে এখন। পুতুল প্যাকেট থেকে বিস্কিট নিয়ে সাজিয়ে রাখছে বাটিতে। সিনথিয়া শুধু একবার ওদিকে তাকিয়েছিল। ইমাদের মুখে হাসি আরো চাউনি পুতুলের দিকে দেখে সে চোখটা নামিয়ে নিয়েছে। পুতুল নাস্তা নিয়ে আসার আগে মিসেস রৌনক এসে হাজির হয়েছেন। সিনথিয়াকে দেখে তিনি এত খুশি হলেন যা বলার বাহিরে। হাতের ব্যাগপত্র নিচে রেখে ছুটে এসে ওকে জড়িয়ে ধরেছেন তিনি। ইমাদের বাবা ভেঙচি কেটে ভেতরে ঢুকলেন চুপচাপ। সিনথিয়া কাঁদছে। হঠাৎ কাঁদছে কেন তার মানে অন্তিকে বুঝলো না। ইমাদের বাবাও বুঝলেন না। মিসেস রৌনক ভাবলেন তাকে অনেকদিন দেখে না বলে হয়তো আবেগে কাঁদছে। পুতুল ধরে নিয়েছে ইমাদের শোকে কাঁদছে। বাকি রইল ইমাদ। সে এত সব পরখ করতে যায়নি। পুতুলের শাড়ির আঁচলের কোনা দিয়ে হাতে গিট্টুর উপর গিট্টু দিয়ে ফেলছিল এতক্ষণে। এখন মায়ের আওয়াজ পেয়ে চটজলদি সেই গিট্টু খোলায় ব্যস্ত সে। পুতুল ট্রে হাতে নিয়ে বিরক্ত হয়ে বলল, কি বাচ্চাদের মতো শুরু করলেন? ছাড়ুন আমার আঁচল, নাস্তা দিতে দেরি হচ্ছে, আবার চা বসাতে হবে। মা বাবা এসেছেন, তাদেরও তো দিতে হবে নাকি? জলদি করছি তো। বিরক্ত হচ্ছ কেন? আমার গিট্টু বড় এত টাইট হয় যে পৃথিবীর অন্য মানুষের দূরে থাকে, আমি নিজেই বলতে পারি না। কি করি বলো তো? আমার এত সাথে শাড়ি ছিঁড়লে আপনার খবর আছে। জলদি করুন, পারি না বললে কোনো কাজ হবে না। ইমাদ এক প্রকার তড়িঘড়ি করেই কাজে মন দিয়েছে। পুতুল ট্রে হাতে উল্টি দিয়ে শুধু দেখছে ওনারা কি করছেন। মিসেস রৌনক সিনথিয়াকে পাশে বসিয়ে ওর চোখ মুছে দিচ্ছেন। ইমাদের বাবা এদিকে এসে বললেন, জন্মের বাচ্চা বেঁচে গেছি। এমনিতেও আমাদের ঘরে এই ড্রামা কুইন ছিল। সিনথিয়া নামক আরেক ড্রামা কুইন আসলে ঘর ঠুস ঠাস ডুমুর 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 করে একদিন ফেটে যেত। এই জন্য বুঝি বলে আগুনের জন্য পানি। ইমাদ খিলখিল করে হাসতে হাসতে গিট্টু খুলছে। পুতুল ভ্রুকুচকে ওর দিকে ফিরে পায়ে জোরে চাপা দিয়ে বলল, নিজের কাজ করতে পারেন না, আবার হ্যাঁ হ্যাঁ করে হাসে। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। কিরে মাদ, কি করিস? বাবা আসলে সমস্যায় পড়েছে, যেটা বলা যাবে না। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি এটা সলভ করতে পারবো। পুতুল ট্রেটা শক্ত করে ধরতেই টের পেল তার আঁচল টান খাচ্ছে না। খুশি হয়ে সে আমাদের দিকে তাকিয়ে বলল, গিট্টু খুলতে পেরেছেন? ইমাদ বটি উপরে তুলে জিভে কামড় দিয়ে আরেক হাত কান ধরলো। পুতুলের মেজাজ গরম হয়ে গেছে। ইমাদুর এত সুন্দর শাড়িটা কিনা বটি দিয়ে কেটে দিল। রাগটা প্রকাশও করতে পারছে না। ইমাদ সরি বলতে বলতে শেষ। পুতুল চলে যাওয়ার সময় ফিসফিস করে বলে দিল, সেম একটা শাড়ি এনে দেবো, প্রমিস। পুতুল ট্রে এনে সেন্টার টেবিলের উপর রেখেছে। মা একটা বিস্কিট নিয়ে সিনথিয়ার দিকে ধরে বললেন, ইস, মেয়েটা কত শুকিয়ে গেছে। অন্তিক,
ওকে জোর করেও তো খাওয়াতে পারো, তোমার হবু স্ত্রী বলে কথা। ইমাদ পুতুলের পাশে এসে দাঁড়িয়েছেন। পুতুল আবার চললো চা বানাতে। ইমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, সে সময় মা ডেকে বললেন এখানে বসতে অন্তিকের সাথে, তাই সে বাধ্য হয়েই থেকে গেল। সিনথিয়ার চোখ ইমাদের উপর থেকে সরছে না, আর ইমাদের চোখ হলো রান্নাঘরের দিকে। পুতুল চা বসিয়ে তাকে সাথে হেলান দিয়ে মুচকি হাসছে ইমাদকে দেখে। দুজন চোখে চোখে কথা বলছে। সিনথিয়া কার্ডটা দিয়ে উঠে দাঁড়ালো, বলল তার দেরি হচ্ছে। কথা আটকে আটকে আসছিল তার। মিসেস রৌনক জোর করে ওকে রাখতে পারেনি, অন্তিককে নিয়ে চলে গেছে সে। পুতুল চায়ের কাপগুলো সবেমাত্র টেবিলে এনে রেখেছিল। ওরা চলে যাওয়ায় ইমাদ বসে বসে ওদের ভাগের চায়ের কাপ খালি করছে। চা দেখলে তার আর কিছু লাগে না। মিসেস রৌনক রেগে মেগে চলে গেছেন তার রুমে। কেন রাখলেন তার কারণ কেউ জানে না। পুতুল কোমরে আঁচল গুজে সব প্লেট বাটি পরিষ্কার করছে। ইমাদ পুতুলের ফোনে নিজের কটা ইনস্ট্যান্ট ছবি তুলে রেখে দিল। পুতুল যদি ফোন দেখে হয়তো একটুর জন্য হলেও ওর মুখে হাসি ফুটবে। 10-15 মিনিট পর হাত মুছতে মুছতে পুতুল এসেছে রুমে। ইমাদ তখন ফোন দেখছিল। পুতুল ওর পাশে বসে বলল, সিনথিয়া আপু বলল উনি এখনো আপনাকে চায়। বাহ, কি মিল। কিরকম? আমি এখন ওরে চাই না আগের মতন। আপনিও না? পরের দিন সকাল সকাল নাস্তা করে ইমাদ তৈরি হয়ে নিল যাবে বলে। পুতুল এক কিনারায় দাঁড়িয়ে ছিল চুপ করে। ইমাদ বাবা মাকে বলে পুতুলের দিকে এক নজর তাকিয়ে ব্যাগ হাতে বেরিয়ে গেছে। পুতুল দেয়ালে পিঠ ঠেকিয়ে ছিল এতক্ষণ। ইমাদ চলে যাওয়ার পর হুঁশ আসলো, ছুটে গেল বারান্দায়। ইমাদ রোডে নেমে উপরে তাকিয়ে পুতুলকে আরো একবার দেখছে। পুতুল চোখ মুছে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে পড়লো। ইমাদেরও খারাপ লাগছে, কিন্তু পুতুলের মতন তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসলো না। কিছু দূর গিয়ে একটা সিএনজি ধরলো সে। সায়দাবাদ থেকে বাস ধরবে। কুমিল্লা যেতে 2 ঘন্টার থেকে একটু কম সময় লাগলো। কোটবাড়ি এসে চঞ্চলের সঙ্গে কথা বলতে বলতে এখানের একটা বয়েজ ম্যাচ নিতে পারলো সে। 4 তলা দালান, ম্যাচ একবারে 4 তলায়। একটা লিফটও নেই। দেখে মনে হয় 1920 সালের দালান এখনই ভেঙে পড়বে। ব্যাগ 4 তলা অব্দি টানতে টানতে উঠাতে ইমাদ তার গায়ের শার্টখানাও খুলে ফেলেছে। এখন বাসার দরজার নিচে বসে হাঁপাচ্ছে। শেষে হাঁপানো বাদ দিয়ে উঠে দাঁড়িয়ে দরজা ধাক্কালো। একটা ছেলে এসে দরজা খুলেছে। গলায় গামছা ঝোলানো। আশ্চর্য হলো তার পরনে আরেকটা গামছা। মুখের ভেতর ব্রাশ ঢোকানো। সে দাঁত মাজার বদলে ব্রাশ মুখে দিয়ে চিবোচ্ছে আর ইমাদকে দেখছে। পেছনে বিছানায় বসা একটা ছেলে বই পড়ছিল। চশমা ঠিক করে বলল, নতুন রুমমেট, হরে বলো ভেতরে আসতে। লাহার কান্দি মনে হয় পাঠিয়েছে, আরে কোলে শোয়ামো এই বেড়ারে। ইমাদের মনে হলো সে জোর করে ঢুকছে। ব্যাগখানে ভেতরে ঢুকে দেখলো রুমের সব অ্যাঙ্গেলে একটা করে সিঙ্গেল খাট। সবগুলোতে কেউ না কেউ বসে আছে। তাহলে ইমাদের কোনটা? ভাবতে ভাবতে লাহার মিয়া আসলেন এখানে। তিনি এই দালানের মালিক। ইমাদের সঙ্গে হাত মিলিয়ে বললেন, রাকিব, তোমার খাটটা একটু সরিয়ে ওখানে আরেকটা খাট বসবে, সেখানে ইমান হাসান থাকবে। এটা বলে চলে গেছেন তিনি। এখানের সবাই মজা করে তাকে লাহার কান্দি বলে ডাকে। তার 5 মিনিট পর দুটো রোগা পাতলা ছেলে আসলো তাদের চেয়ে পাতলা খাট নিয়ে। খাটটা বসিয়ে চলে গিয়ে তারা পুনরায় ফিরে আসলো তোষক আর বালিশ নিয়ে। সব ফিটফাট করে চলে গেল। ইমাদ খাটে বসে সবার দিকে তাকালো। একটা ছেলে কোমরে হাত দিয়ে বলল, কিসে পড়ো তুমি? দেখে তো বাচ্চা মনে হয়। দাঁত ব্রাশ করা ছেলেটা আমারও ব্রাশ চিবোতে চিবোতে বলল। আচ্ছা, মতো টাইট দিব সকাল বিকাল। ইমাদ উপরে ফ্যানের দিকে তাকিয়ে বলল, মাস্টার্স পাস করে চাকরি করছি। কথাটা শুনে সবার মুখ থেকে যেন কথাই হাওয়া হয়ে গেল। ব্রাশ বের করে ছেলেটা তার চকচকে ঝকঝকে দাঁত দেখিয়ে বলল, সরি ভাইয়া, আমরা ভাবলাম আপনি জুনিয়র, এখন দেখি সিনিয়র। সরি সরি। ইটস ওকে। ইমাদ ফোন নিয়ে পুতুলকে কল করেছে এবার। বাসে একবার কথা হয়েছিল, ওর গলা দিয়ে কথা বের হচ্ছে না বলে ইমাদ লাইনটা কেটে দিয়েছিল। এখন আবার ফোন করেছে। পুতুল তুললো না, কারণ সে সময় মিসেস রৌনক ওকে দিয়ে সুজির পিঠা বানাচ্ছিলেন। তার নাকি খুব খেতে ইচ্ছে করছিল। ইমাদ ফোন রেখে গায়ের জামা কাপড় বদলে নিয়েছে। এর চেয়ে ভালো ছিল ও একেবারে ফ্ল্যাট নিয়ে নেওয়া। এরকম পরিবেশে থাকা যায়? 2 মাস আমার পক্ষে এমন একটা জায়গায় থাকা অসম্ভব। আর আমি এখন জব করি, ভালো পরিবেশে থাকার অধিকার আছে আমার। কোনো মতে আজকে দিনটা কাটাই, কাল সকালে অফিস যাওয়ার সময় কিছু বাসার খোঁজ নেব। পুতুল পিঠা বানিয়ে নিয়ে ছুটে আসলো ফোন দেখবে বলে। ইমাদের কল দেখে এবার সে কল ব্যাক করলো। এখন ইমাদ ধরলো না, কারণ সে সময়ে ইমাদ ঘুমাচ্ছিল। ফোন সাইলেন্ট করে। জার্নিতে টায়ার্ড হয়ে পড়েছিল সে। পুতুল মন খারাপ করে ফোন রেখে দিয়েছে। রাত হয়ে গেছে, ইমাদের খবর নেই। পুতুল আলমারি খুঁজলো 1/2 ঘন্টা ধরে, কিন্তু ইমাদের সেই শার্টটি পেল না আর। তার মানে উনি সঙ্গে করে নিয়ে গেছেন। আমি কি নিয়ে থাকবো? ভেবেছিলাম টি শার্টটা আঁকড়ে ধরে ঘুমাবো।
তার আর হতে দিল না উনি। নিজের সাথে করে নিজের স্মৃতিটাও নিয়ে গেলেন। ইমাদ ঘুম থেকে উঠে ফোন পকেটে ঢুকিয়ে ম্যাচ ছেড়ে গেল বাইরে থেকে খাবার আনতে। এখানের খাবার দেখে ওর মাথা ঘোরানো শুরু করে দিয়েছিল। মনে হয় ডালে 2 বালতি পানি মেশানো, তরকারিতে হলুদ দেয়নি, সাদা সব। হোটেলে এসে তেলাপিয়া মাছ দিয়ে ভাত খেলো সে। ফোন বের করে পুতুলকে কল করলো। পুতুল বারান্দার ফ্লোরে বসে আকাশ দেখছিল। কলের আওয়াজ শুনে ছুটে গেল। রিসিভ করতেই হ্যালো বলতে ইমাদ বলল, নেটে আসো, ভিডিও কল দেবো। পুতুল নেট অন করতে ইমাদের আইডি থেকে ভিডিও কল আসলো। পুতুল রিসিভ করে ফোনটা ওর সামনে একটা ডালিয়া ফুলের টবের সাথে হেলান দিয়ে রেখে দিয়েছে। ইমাদ গালে হাত দিয়ে বলল, চোখ মুখের এমন অবস্থা কেন? আমি তো ভালোবাসা দিয়ে আসিনি, তাহলে কাঁদার কারণ কি? এবার উল্টোটা হয়েছে, ভালোবাসা দেননি বলেই কাঁদছি অনেক। ওসব বাদ দেন, খেয়েছেন কিছু? হ্যাঁ, মেসের বুয়া যে জোস রান্না করে না। তাই তো, আপনি হোটেলে বসে আছেন। ইমাদ জিভে কামড় দিয়ে পেছনে তাকালো। পুতুল মলিন মুখে তাকিয়ে আছে। ইমাদ হেসে হেসে বলল, মা কি করেছে? টিভি দেখে। এখন কি করবেন? এটা হেঁটে চলো, যাবো মেসে। ভালো লাগে ওখানে? একটু না, তাও থাকলাম। আজ হয়তো কালও, এরপরে আর থাকা যাবে না। আমার কাছে অসহ্য লাগছে। কিসের জন্য পোকা কামড়ে হাত পুড়িয়ে বলেছে একদম। জলদি একটা বাসার বন্দোবস্ত করতে হবে। আচ্ছা রাখছি, মা ডাকছেন। ওকে, কাল কথা হবে। রাত তো হয়েই গেল। আচ্ছা, সাবধানে থাকিয়েন। ইমাদ ফোন পকেটে পুরে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখতো পেলো একটা পোস্টার, বড় বড় করে লেখা ছুলে। জায়গাটা একটু দূরে, তাও চলবে। নাম্বারটা সেভ করে কল করতে করতে ইমাদ হাঁটা ধরেছে। বাড়ির মালিকের সঙ্গে কথা বলে বুঝলো তিনি ব্যাচেলর ভাড়া দেন না। ইমাদ বলল সে বিবাহিত, চাকরি সূত্রে এখানে এসেছে। কে শোনে কার কথা? লাইন কেটে দিলেন লোকটা। ইমাদ এবার অন্য পোস্টার খুঁজতে খুঁজতে ম্যাচ অব্দি চলে আসলো। ম্যাচে সবাই গড়গড় করে পড়ছে। ইমাদ চাদর টেনে শুয়ে শুয়ে মাথার উপরে আস্তে গতিতে গটর গটর আওয়াজে চলা ফ্যানটা দেখছে। রুমমেট সবগুলো পড়ায় গড়গড় আওয়াজ আর ফ্যানের গটগট আওয়াজ দুটোই মিলে মনে হয় সার্কাসের ভেতর বিছানা পেতে শুয়ে আছে। মাঝে মাঝে কে যেন বাঁশিও বাজাচ্ছে। চাদর সরিয়ে ইমাদ পাশে তাকালো। রাকিব নামের ছেলেটার ফোনের রিংটোন, বাঁশির বাজানোর আওয়াজ, প্যা প্যা আর পু পু। বাহ, কি চয়েস মানুষের! এরকম রিংটোন চয়েস করা মানুষ আজকাল দেখতে পাওয়াই যায় না। রাকিব ইমাদকে তাকিয়ে থাকতে দেখে বলল, বিশ্ব রোডের পাশেই ম্যাচটা কিনা। সারাদিন এমন যানবাহনের হর্নের আওয়াজ শুনতে শুনতে এখন একটু ওখানে না শুনলে মনে শান্তি পায় না। তাই রিংটোনও তাই সেভ করে রাখলাম। জি মা, বলুন, ডেকেছিলেন আমায়? বমি পায়, মাথা ঘোরায়? মিসেস রৌনকের মুখে এমন উদ্ভট কথা শুনে পুতুল ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছে। মিসেস রৌনক কিন্তু এখনো ওর উত্তরের আশায় এক দৃষ্টিতে চেয়ে আছেন। কি হলো, কিছু বলছো না কেন? না তো, হঠাৎ বমি পাবে কেন? হঠাৎ কি বলছো? তোমার কাছে যে আমি নাতিপুতুর আবদার করেছিলাম, মনে নেই তোমার? এসব কি ভুলে যাবার মতো কিছু হলো? ও না, মানে সে যাই হোক, বমি পেলে আমাকে বলবে সঙ্গে সঙ্গে, তখন একটা কাজও তোমাকে করতে দেব না। পুতুল মাথা নাড়িয়ে চোরের মতন ওই জায়গা থেকে কেটে পড়েছে। ইমাদের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে লজ্জায় লাল হয়ে গেল সে। রাত তখন 11টা বাজে। ইমাদের বাবা মা ঘুমোচ্ছেন। পুতুল বিছানায় কাত হয়ে শুয়ে ইমাদের বালিশটার উপর হাত রেখে ভাবছিল ওর কথা। টি শার্টটা না নিলে কি হতো? সব নিয়ে গেল লোকটা। আমার মনের ভেতরটা শূন্য হয়ে আছে, ভালো লাগছে না কিছু। কবে আসবেন? ওহো, উনি তো আজকেই গেলেন। তোর ভালো লাগে না? ফোন করব, করেই দেখি। তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো না হয়। পুতুল উঠে বসে কল করলো ইমাদকে। প্রথম নাম্বারে কল দিল সে। ইমাদ কানে তুলো গুজে ঘুমাচ্ছিল। ফোন ভাইব্রেট হওয়ায় টের পেল যে কল এসেছে। কানের থেকে তুলো বের করে ফোন দিয়ে একটু দূরে সরে গেল। পুতুল হ্যালো বলল। ইমাদ সাথে সাথে জিজ্ঞেস করলো সব ঠিক আছে কিনা। আপনি ঘুমাচ্ছিলেন? কি আর করবো, কাজ নাই তাই। তুমি ঠিক আছো তো? এত জলদি তো আপনি ঘুমান না, তাই ফোন করছিলাম। আমার হাতে কাজ ছিল না, শুয়ে থাকতে থাকতে ঘুমে তলিয়ে গেলাম। আর আমার বউ জাগিয়ে তুললো। অবশ্য সার্কাস বন্ধ হয়েছে, রুমমেট সবগুলো ঘুমিয়ে পড়েছে। ভিডিও কল দেই? আমাকে দেখতে দেখতে ঘুমোতে অভ্যস্ত, থাক, ছাড়াতে হবে না। ভার্চুয়ালি না হয় দেখো। পুতুল ভিডিও কল দিয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। ইমাদ তার বিছানায় গোল হয়ে বসে ওকে দেখতে লাগলো। পুতুল ফোনে হাত রেখে ইমাদ ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে, তাও পারলো না। চোখ ভিজে আসছে বারবার।
কোনো মতেই নিজেকে সামলে নিতে পারছে না সে। ইমাদ কেন এত দূরে? মন খারাপ? উম সময় আছে, চলে আসো। এমনিতেও কাল পরশু দিকে আলাদা বাসা দেবো আমি। সেটা হয় না। ইমাদ এবার রাগ করে লাইনটা কেটে দিয়েছে। পুতুল উঠে বসে প্রচন্ড রাগে আবারও কল করলো ওকে। ইমাদ রিসিভ করছে না। আশ্চর্য, এমন করলো কেন? আমি কি করলাম? ইমাদ ফোন রেখে পাশে তাকিয়ে দেখলো রুমমেটের অন্য একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। ওর নাম ইসমাইল। সে ভ্যাটকানি দিয়ে বলল, বিবাহিত জীবনে সবচেয়ে বড় প্যারার নাম বউ। সে হুদাই প্যারা দেয়। না, আমার বউ আমার প্যারা দেয় না। কি দেয় সেটা তো আপনার চোখে মুখে রাগ দেখে বুঝছি। এসব দেখলে বাপি বিয়ে করবে না। তোমার এখন বিয়ের বয়স হয়নি, পড়াশোনা শেষ করো, চাকরি বাকরি করো, ফ্যামিলি মেয়ে দেখে বিয়ে দেবো, সব তখন ভালো লাগবে। আপনারও বুঝি ভালো লেগেছিল? ছিল না, এখনো লাগছে। একটু একটু ভুল বোঝাবুঝি সবারই সংসারে হয়ে থাকে, এটা সমস্যা না। তবে আমার ভুল বোঝাবুঝি হয়নি, রাগের ঘটনা ঘটলো তাই রাগ দেখালাম। ওসব শুনে তোমার কাজ নেই, পড়াশোনায় মনোযোগ দাও। ইসমাইল অন্যদিকে মুখ করে শুয়ে পড়েছে। ইমাদ ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে সেও শুয়ে পড়লো। পুতুলের চোখে ঘুম নেই। কিছুক্ষণ বারান্দায়, কিছুক্ষণ বিছানায়, কিছুক্ষণ টিভির পর্দার সামনে। তাও তার সময় কাটে না। এত একাকিত্ব সামলে নেওয়া যায়? 2টা মাস কি করে থাকবো ভেবে খারাপ লাগে সেসব মেয়েদের জন্য, যাদের স্বামী কিনা বছরের পর বছর প্রবাসে জীবন যাপন করে। আহারে, তাদের কষ্ট আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইমাদ থাকলে জোর করে ডিনার করিয়ে ছাড়তো, আর আজ আমি খেলাম না, সেও জোর করলো না, কারণ সে তো নেই। পরের দিন সকালে অফিসে আসার পর একটু সময়ও ইমাদ পেল না যে অন্য একটা বাসা খুঁজবে। এদিকে পুতুলের সঙ্গে রাগ বলে সকাল থেকে কল করা হয়নি, পুতুলও করেনি। তার খাওয়া দাওয়া সব উঠে গেছে, মুখে দিচ্ছে না কিছু। মিসেস রৌনক খবরটুকুও নেন না। খেয়ে দিয়ে তিনি অফিসে চলে গেছেন বাসা খালি। পুতুল খালি পেটে দুপুরে রান্না করে রেখে বিছানায় এসে শুয়ে পড়লো। শরীর মন দুটোই খারাপ। চোখ জুড়ে ঘুম নেমে এলো তার। কাল সারা রাত ভালো মতন ঘুম হয়নি। ইমাদ বিকালে ফ্রি হয়ে রাগ বাদ দিয়ে ফোন করেছিল ওকে, কিন্তু সে রিসিভ করেনি। অনেক খুঁজে অবশেষে একটা বাসা পেল ইমাদ। কুমিল্লার রেল স্টেশনের পাশাপাশি বাসার দোতলায় থাকবে সে। কথা সব ঠিক করে ছুটে গেল তার ব্যাগটা আনতে। ওই ম্যাচে আর 1 মিনিটও থাকা যাবে না। যে বাসা সে নিয়েছে তা দেখে মন একেবারে ভরে গেছে ইমাদের। দূর থেকে ট্রেন দেখা যায়। এখানে 2 মাস কেন, 2 বছর থাকতেও কোনো সমস্যা হবে না। খুশিতে ব্যাগ নিয়ে হাজির ইমাদ সেখানে। চাবি দিয়ে দরজা খুলে দেখলো মোটামুটি সব সাজানো গোছানো। মালিক আগেই বলেছিলেন খাট পালঙ্ক সব রেডিমেড আছে, চিন্তার কিছু নাই। ইমাদ বিছানায় বসে পুতুলকে আবারও কল করেছে, পুতুল ধরছে না। মানে প্রচুর রেগে আছে। এই মেয়েটা সবসময় উল্টো রাগ করতে পারে, আর কিছু পারে না। ভালো, আমিও বল দেবো না ওকে। যাই বাইরে রেস্টুরেন্টে ডিনার করে আসি, অনেক ধকল গেছে, এসে ঘুমিয়ে পড়বো। দেখেছো মেয়ের হাল? আমি স্কুল থেকে আসছি কয় ঘন্টা হলো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলি কি, নিজের হাতে ভাত বেড়ে খেয়েছি, বিকালে নাস্তাও কি আমি বানাবো? এই মেয়ে। পুতুল শোয়া থেকে উঠে মাথা ধরে মিসেস রৌনকের দিকে ফিরে তাকালো। তারপর নামতে নামতে বলল, সরি মা, এই তো এখন বানিয়ে দিচ্ছি। কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। পুতুল চটজলদি নাস্তা আর চা বানিয়ে মিসেস রৌনকের সামনে হাজির করে ফেললো। পুতুলের চোখ মুখ লাল দেখে উনি হাতটা বাড়িয়ে ওর কপালে রাখলেন। তারপর গম্ভীর গলায় বললেন, না খেলে মানুষ অজ্ঞান হয় শুনেছিলাম, কিন্তু তুমি দেখি জ্বর বাঁধিয়েছো। এখন আমি কদিক সামলাবো? দুপুরে খেয়েছো? না। এসব কি বলছো তুমি? না খেয়ে না দিয়ে পড়ে অজ্ঞান হলে আমি কি করব? ইমাদের বাবা ফেরেন রাতে, দিনে কিছু হয়ে গেলে কে দেখবে তোমায়? আমি নিজেও তো আসি বিকালে। ইমাদ একটা নেই, এত কিছুর ভেতরে তুমি অনশন শুরু করেছো। আমি খাবো পরে। এখনই খাবে, তারপর ঔষধ। যাও বলছি। মিসেস রৌনকের ধমকে পুতুল খাবারটা বাধ্য হয়ে খেলো। ঔষধ আর খেলো না, মনে নেই তার। মিসেস রৌনক চা খেয়ে কি সব খাতা নিয়ে বসলেন চোখে চশমা লাগিয়ে। পুতুল ফোন হাতে নিয়ে দেখলো ইমাদের কল। রাগ করে আবার রেখে দিল সে, কথা বলবে না ভেবে রেখেছে। পরের দিন সকালটাও জলদি এসে গেল। মিসেস রৌনক 2 মিনিট ধরে কোমরে হাত দিয়ে পুতুলকে দেখছিলেন। পুতুল ঘুমাচ্ছে। সকাল 8টা বাজে তখন। তার স্কুলে যেতে হবে 8:30টায়। কানে ফোন রেখে পপিকে ডাকলেন উনি। পুতুলকে একটা খোঁচা দিয়ে উঠিয়ে তুললেন। পুতুল ভয় পেয়ে এক দৌড় দিল রান্নাঘরের দিকে। মিসেস রৌনক ওর পিছু পিছু এসে বললেন, হাতে আধা ঘন্টা আছে, তুমি এই সময় আমাকে আর কি নাস্তা করে খাওয়াবে? আমি ইমাদের বাবাকে বলেছি হোটেল থেকে খাবার আনতে। কি শুরু করছো এসব? তোমার গায়ে তো জ্বর কমার জায়গায় আরো বেড়ে গেছে। কাল তুমি ওষুধও খাওনি, আমার মনেই ছিল না। ইমাদ অফিস থেকে আজ দুপুরে ফিরেছে। বিছানায় লম্বা হয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে এখন। খাওয়াটা পরে হবে, আগে জিরোবে।
ফোন বেজে উঠলো হঠাৎ। তড়িঘড়ি করে হাতে নিল সে, ভাবলো পুতুলের কল হতে পারে। ওমা, দেখলো পুতুলের ভাইয়া আসাদের কল। চমকে গেল সে, সোজা হয়ে বসে রিসিভ করলো। হ্যালো ইমাদ, তুমি কোথায়? আমি তো কুমিল্লা। কেন? কুমিল্লা তা তো জানি, কিন্তু কোন জায়গায় কুমিল্লার? এই তো রেল স্টেশনের কাছাকাছি একটা জায়গায় আমি বাসা ভাড়া দিয়েছি। কেন বলুন তো? বাসা থেকে বের হও, আমি আসতেছি। ইমাদ তো আরো অবাক হলো। আসাদ ভাইয়া কিনা এখানে আসছে? কি হলো, পুতুল ঠিক আছে তো? ইমাদ দরজা খুলে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলো। অল্প একটু হেঁটে দাঁড়িয়ে থাকলো। 10-15 মিনিট পর একটা সিএনজি এসে থামলো ওর সামনে। ভেতরে আসাদ ভাইয়ার সঙ্গে পুতুলকে দেখে ইমাদের মাথা ঘুরে উঠলো। পুতুল সিএনজি থেকে নেমে ইমাদের পাশে দাঁড়িয়েছে। পুতুল এখানে? কিছু বুঝলাম না। শোনো ইমাদ, যা বলার পুতুল বলবে। আমার দায়িত্ব ছিল ওকে দিয়ে যাওয়ার, আমি এখন যাই। অনেক কাজ বাসে, বাবা একটু অসুস্থ বলে বিজনেস আমাকেই দেখতে হচ্ছে। তোমরা বাসায় যাও, বাই। আসাদ ভাইয়া চলে গেলেন। ইমাদ হা করে পুতুলের দিকে তাকিয়ে আছে। পুতুলের চোখ মুখের অবস্থা কাহিল। পুতুল আর কোনো দিকে না ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইমাদ আশেপাশে তাকিয়ে পুতুলকে সরিয়ে বলল, এখানে অনেক মানুষ, বাসায় চলো আগে। ইমাদ পুতুলের হাত ধরে দোতলায় নিয়ে আসলো। বাসায় ঢোকার পর পুতুল সেই আবারও জড়িয়ে ধরেছে ওকে। ইমাদ ওর শরীর স্পর্শ করতেই চমকে বলল, এ কি, তোমার গায়ে তো জ্বর। পুতুল কিছু বলছে না। ইমাদের শরীরের উষ্ণতায় তার বেশ লাগছে। ইমাদ ওকে বুক থেকে সরিয়ে সোজা করে দাঁড় করিয়ে বলল, কিছু বলছো না কেন? এত জ্বর আসলো কি করে? আর আমাকে ধাঁচে নিয়ে হুটহাট এখানে চলে আসলে? কি হয়েছে তোমার? বাবা মা কেমন আছে? ভালো। তাহলে এত জ্বর আনলে কি করে? দেখি, বসো এখানে। ইমাদ ব্যস্ত হয়ে পড়েছে। পুতুলের হাত শক্ত করে ধরে ওকে কাছে বসতে বলল। ইমাদ তাই ওর পাশে বসে বলল, খুব তো বলছিলে আসবে না, এখন আসতে হলো তো? মা পাঠিয়েছেন। মজা করছো? সত্যি, মা বললেন আপনাকে ছাড়া আমার এই 2 মাস শরীর খারাপ থাকবে। আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। আর উনি অফিসের কাজ ফেলে আমার দেখভাল করতে পারবেন না, তাই পাঠিয়ে দিলেন। তোমার এই অবস্থা, তুমি আমাকে একটিবারও ফোন করলে না? পুতুল ইমাদের হাত ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে বলল, কেন দেব? সেদিন রাতে আমার কল কেটে দিয়েছিলেন, মনে আছে? তার পরের দিন সকাল থেকে একটা কলও করেননি আপনি। ইমাদ পুতুলের হাত দুটো ধরে হাতে চুমু খেয়ে বলল, সরি তো। তাই বলে তুমি আমাকে জ্বরের কথাও জানাবে না? জেনে কি হতো? আপনি চলে আসতেন। সেটা তখন দেখতে পেতে। যাই হোক, সকালে কিছু খেয়েছো? আসাদ ভাইয়ের সঙ্গে হোটেলে খেয়েছি। তুমিও না? হাত মুখ ধুয়ে আসো, যাও। তোমাকে নিয়ে বের হবো। হোটেলে খাবার খেয়ে ডাক্তারের কাছে তো যেতে হবে। আমি খেতে গেলেও ডাক্তারের কাছে যাব না। সামান্য জ্বরের জন্য ডাক্তারকে ডিস্টার্ব করার দরকার নাই। স্বামীর সঙ্গে 2 মিনিট সুখ দুঃখের আলাপ করলে এমনি এমনি অসুখ সেরে যাবে। আপনি বরং খাবারটা নিয়ে আসুন, আমাকে খাইয়ে দেবেন, তারপর আমার অনেক গল্প করব। মাথা খারাপ? তোমার এই অবস্থা আমি একা ছেড়ে যাবো? কখনো না। হয় তুমি আমার সঙ্গে যাবে, না হয় না খেয়ে বসে থাকো। আমি এই শরীর নিয়ে নড়তে চড়তে পারবো না। এক কাজ করতে পারো। কি? আমার মাথায় মুগুর দিয়ে একটা বাড়ি মেরে দাও, আমি জ্ঞান হারিয়ে পড়ে থাকবো। আন্দাজে এসব বলছেন কেন? চলুন যাই। আমার এই অসুস্থ শরীর নিয়ে এখন আবার বাসা থেকে বের করছেন পসা হাজবেন্ড। ইমাদ পুতুলকে নিয়ে একটা রিক্সা নিয়েছে। কদিন কাছের একটা ছোটখাটো হোটেল 3 বেলা খাবার খেতে সে। পুতুল তো আর সেসব খেতে পারবে না, তাই ওকে নিয়ে ভালো একটা হোটেলে আসছে সে। পুতুল ওর কাঁধে মাথা রেখে চুপ করে আছে। ইমাদ লোকমা বানাতে বানাতে বলল, তোমার কান্নার হার দেখে বুঝেছিলাম তুমি ঠিক ছুটে চলে আসবে, আর আজ এসেও গেলে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। হুট করে সে সারপ্রাইজ দিলে। মাকে ফোন করেছিলাম, ধরলো না, হয়তো স্কুলে আছে। পুতুল ইমাদের হাতের পশমগুলোতে চিরুনির মতো আঁচড়াচ্ছে আঙ্গুল দিয়ে। ইমাদ ওর মুখে লোকমা বানিয়ে দিয়ে বলল, কি নিয়ে হাসছো এত অসুখের ভিড়ে? মা কাল আমাকে জিজ্ঞেস করছিলেন আমার বমি পায় কিনা। ইমাদ চোখ বড় করে পুতুলের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি? এত জলদি এসব হয় নাকি? মা তো জানেন না তার ছেলে এতদিন আনরোম্যান্টিক ছিল। ইমাদ ভ্রুকুচকে তাকালো একবার পুতুলের দিকে। পুতুলের ওর শার্টে মুখ লুকিয়ে মিটমিট করে হাসছে। ইমাদ একটু ঠেলা দিয়ে বলল, এত গড়াগড়ি খেতে হবে না, পাবলিক প্লেস এটা। পুতুল পানি খেয়ে ফেলেছে হুট করে। ইমাদ তো আর তার কথায় অটল। ফার্মেসি থেকে প্যারাসিটামল কিনে বাসায় এনে ওষুধটা জোর করে খাইয়ে ছেড়েছে। পুতুল জানালার গ্রিল ধরে ঝুলে ধরে ট্রেনে দেখছে। খুশিতে সে মন হয় আজ পাগল হয়ে যাবে। ট্রেন দেখলে কত ভালো লাগা কাজ করে। দূরে জার্নিতে গেলে ট্রেন দেখতে পেত, তাও অনেক দূর থেকে।
আর এখন তার বাসার একটু সামনে দিয়ে ট্রেন যায়। এর চেয়ে খুশির আর কি তার। ইমাদ ফ্রেশ হতে গেছে। তখন তো অফিস থেকে ফেরার পরেই পুতুল এসেছিল, তাই আর ফ্রেশ হতে পারেনি। পুতুল গ্রিলে গাল আষ্টে পৃষ্ঠে লাগিয়ে ট্রেন দেখছে। যতদূর অব্দি দেখা যায় পারলে গ্রিল বেদ করে চলে যেত দেখার জন্য। ইমাদ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে দেখলো পুতুল গ্রিল ধরে ঝুলে আছে। আরে নেশা টেশা করলে নাকি? অমন ঝুলে আছো কেন? আরে দেখছেন, ট্রেন যাচ্ছে এই জায়গা দিয়ে। দুবার দেখেছি। আমি মাত্র দেখলাম, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। একটু ঘুমোতে পারো না? কেন ঘুমাবো? আসুন আমরা গল্প করি। পুতুল গ্রিল ছেড়ে দিয়ে এসে ইমাদের হাত ধরে টেনে সামনে বসালো। তারপর গালে হাত দিয়ে গোল হয়ে বসে বলল, কি কি করলেন এতদিন সেসব বলেন, তারপর আমি বলছি। তোয়ালেটা শুকাতে দিয়ে আসি আগে। পুতুল রাগ করে মুখ ঘুরিয়ে বসে পড়েছে। ইমাদ তোয়ালেটা খাটের স্ট্যান্ডে ঝুলিয়ে পুতুলের হাঁটু ধরে এক টানে ওকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। পুতুল তো হা করে তাকিয়ে আছে। ইমাদের শক্তি দেখে পুতুল অবাক হয়ে গেছে। ইমাদ দুষ্টু করে একটা হাসি দিয়ে বলল, তোমার সঙ্গে আরো 3 জনকে একসাথে এমন করে ঘোরাতে পারবো, এটা আর এমন কি? পুতুল ইমাদের পা ধরে নিজের চেষ্টা করলো, কিন্তু পারলো না। ইমাদ হাসছে শুধু। পুতুল আরেকটু এগিয়ে বসলো, তারপর বলল, তো বলুন। ভালোবাসি। সেটা জানি, আমি জিজ্ঞেস করলাম একা একা কি করতেন, ওসব বলুন আগে। ইমাদ পুতুলের চুলগুলোকে ঠিক করে দিয়ে বলল, তোমার যেমন কেটেছে তার চেয়ে 2 গুণ বেশি খারাপ ভাবে কেটেছে আমার। একটা পরোটা খেতে পারতাম না, তোমার সঙ্গে বসে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। প্রতি রাতে তোমার হাত মুঠো করে না ধরলে তো ঘুমই ঠিকঠাক হতো না আমার। কি আর করার, ছেলে মানুষ তো, কষ্টটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। আর আমি বুঝি আমার কষ্ট বুঝিয়ে দিতাম। ঠিক এই কারণে আমি তোমার সাথে কতদিনের কথা শেয়ার করতে চাইছিলাম না। না দাও, আর ঘুমাও। ঘুমাবো না? কি করবেন? জোর করে ঘুমাতে নিয়ে যাব। সেটা কি করে? ইমাদ পুতুলের দুহাত ধরে ধুম করে ওকে বালিশ পেতে শুইয়ে দিয়ে হাত ছেড়ে ওর মুখ টিপে ধরে বলল, চুপচাপ ঘুমাবো না হয় কাঁদাবো। পুতুল লজ্জায় চুইচুম্বুর হয়ে গেছে। ইমাদও হেসে ফেললো। পুতুল আঁচল দিয়ে মুখ ঢেকে অন্যদিকে ফিরে গেছে। ইমাদ ওর পাশে শুয়ে ওর বাম হাতটা মুঠো করে ধরে বলল, তোমার লজ্জা আর গেল না। আমি চাই না, যাক। সন্ধ্যার দিকে ইমাদ ঘুম ছেড়ে উঠে বসেছে। মাথাটা ধরে আছে। মাথার চুলগুলোকে টানতে টানতে পাশে তাকালো সে। পুতুলের হাতটাকে মুঠো করে ধরে আছে এখনো। সেও ঘুমে। জানালার বাইরে চেয়ে দেখলো অন্ধকার নেমে এসেছে। মৃদু বাতাসে জানালার গোলাপি পর্দাটা বারবার উঠছে। ইমাদ পুতুলের হাত ছাড়িয়ে একটু ঝুঁকে জানালাটা আটকে দিল। পুতুলের হাতে 5টা মশা বসে একত্রে রক্ত খাচ্ছে। ইমাদ ঠাস করে মারতে পুতুল লাফ দিয়ে উঠে বসতে গিয়ে ইমাদের কপালের সঙ্গে জোরে একটা বাড়ি খেয়ে গেছে। ইমাদ কপাল ঘষতে ঘষতে বলল, মশা ছিল রে। ও এমন করে কেউ? আমি কি সুন্দর আপনাকে নিয়ে নদী দেখতে গিয়েছিলাম, মাঝপথে দেখি নদী উদাও। রাতে যখন ঘুমাবে তখন দেখবে নদী আবার ব্যাক করেছে। এখন যাও, চোখে মুখে পানি দাও, সন্ধ্যা নেমে গেছে। আমি দেখি চা বানানোর কিছু আছে নাকি রান্না করে। পুতুল মাথা নাড়িয়ে উঠতে গিয়ে বেসামাল হয়ে পড়ে যাচ্ছিল। ইমাদ ওকে ধরে ফেলে বলল, একে তো ঘুমের ঘোর, আর একে তো জ্বর। পুতুল চলে গেছে। ইমাদ রান্নাঘরে এসে সব পেলো, শুধু চা পাতা আর দুধের গুঁড়া পেল না। চিনিও আছে। পুতুল ওয়াশরুম থেকে বের হওয়ার আগে বাসা নিচে দোকানটা থেকে গিয়ে নিয়ে আসি বরং। ইমাদ পুতুলের তোয়ালাটা মাথায় দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইমাদ নেই। কই গেল? দরজার বাহির দিয়ে লক। এ সময় কোথায় যেতে পারে ভেবে পুতুল জানালার গ্রিল ধরে নিচে তাকিয়ে থাকলো। দোকানের ছাদের কারণে কিছুই দেখা যায় না। পুতুল মন খারাপ করে বিছানায় বসে আছে। ইমাদ 10 মিনিট পর ফেরত আসলো চা পাতার মিল্ক পাউডার নিয়ে। পুতুল চোখ বড় করে বলল, বলে যাওয়া যেত না? তোমার যে আবদার, পরে আবদার করে বসতে নিচের দোকানটা আমার সঙ্গে যাবে, যেটা কিনা পসিবলই না। তাই গেলাম আর আসলাম। আমি গেলে কি এমন হয়ে যেত? পাইছি উনি। আমি ওয়াশরুমে গেলে কি তুমিও যাবে নাকি? পুতুল মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল ইমাদের কথা শুনে। আর কিছু বলবে না। বললেই ইমাদ লজ্জার সাগর বানিয়ে দেবে। পুতুলকে এখন লজ্জায় ফেলতে ইমাদের বেশ মজা লাগছে। আবার যদি তেরামি করে তাহলে আচ্ছা করে লজ্জা দিয়ে দেওয়া হবে। পুতুল জানালার পাশে শুয়ে জানালাটা একটু ফাঁক করে রাখলো। ঠিক সে সময় কারেন্ট চলে গেছে। ইমাদ কারেন্টের লোকদের বকাবকি করতে করতে মন খুঁজছে। পুতুল জানালা দিয়ে দূর আকাশে সেই বড় তারাটা দেখছে। আকাশে আজ চাঁদ নেই। ইমাদ মোম এনে টেবিলের উপর রেখে বলল, মশা কামড়ায় না তোমারে? আমি 2 সেকেন্ড না নড়লে মশা জড়িয়ে ধরে আমাকে। এই যে একটু এদিকে এসে শোবেন।
কেন? বড় তারা দেখবো। আমি ছোট তারার প্রতি ইন্টারেস্টেড। তোর যান, চা বানান গিয়ে।